দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও উপস্থিত আছেন চারজন আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং ডানে রয়েছেন জনাব আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক, এবং সর্ববামে রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক নেতাদের উত্তপ্ত বিতর্ক, উদ্বেগ ছড়াচ্ছে ভোট কেন্দ্র দখলের শঙ্কাও, একই সাথে শঙ্কা বাড়ছে রাজপথেও। আমরা দেখছি পে স্কেল বাস্তবায়নের দাবিতে একদিকে আন্দোলন, অন্যদিকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন, সেই সাথে চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এসব আসলে রাজনীতিতে, অর্থাৎ যেই নির্বাচন আগামী 12 তারিখ হতে যাচ্ছে, সেখানে কতটা শঙ্কা বাড়াচ্ছে, সেই সব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার আজকের বিষয় ভোটের মাঠে শঙ্কার চোরাবালি। আমরা আলোচনা শুরু করব জনাব রেজাউল করিম রনি আপনাকে দিয়ে। আমরা যেটা দেখছি 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন, সেখানে নতুন ইতিহাস রচনার আশা করছেন জামাত। বিএনপিও বলছে তারা আত্মবিশ্বাসী এককভাবে জয়ের ব্যাপারে। তাহলে দুই পক্ষই যদি কনফিডেন্ট থাকে, সেখানে ভোট নিয়ে এত শঙ্কা বাড়ছে কেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, সহজ আলোচকদেরও শুভেচ্ছা। ভোট নিয়ে শঙ্কাটা প্রথম তৈরি করা হয়েছিল এই গভর্নমেন্টের ভিতর থেকে। 5 বছর চাই, 10 বছর চাই, ভোটবিহীন ক্ষমতা ভালো। হ্যাঁ, জামাত যুদ্ধাপরাধী রাজাকারের দল, বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজ, হ্যাঁ, এনসিপি হইল কিংস পার্টি, ভালো হইলো এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ, নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং তাদের সাথে পলিটিক্যাল প্রক্সি যারা, তারা মিলে এখানে একটা রাজনীতিহীন করার যে রাজনীতির দিকে নিয়ে যেতে চাইছিল। সেখান থেকে প্রথম শঙ্কা। একটা গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এবং অন্যান্য দল তারা কিন্তু বারবারই বলছে যে অবশ্যই এখানে যেটা ভোটাধিকারের জন্য যে লম্বা সময় ধরে আন্দোলন, সেইটার একটা চূড়ান্ত বিজয় জনগণের তরফ থেকে হইতে হবে, মানে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এবং 5 তারিখে যে ধরনের ক্ষমতা ভাগাভাগির একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তথাকথিত জাতীয় সরকারের নামে, সেটা ছিল আত্মঘাতী প্রস্তাব। কারণ হলো ক্ষমতা কখনো ভাগাভাগির জিনিস না, ক্ষমতা অলওয়েজ এন্ডোর্সড বাই পিপল। আমি যদি ধরেও নেই 97% লোক আমার সাথে আছে, এটা ধৈর্য নিয়ে যদি একটা কাজ করে ফেলি, সেটা ডেমোক্রেটিক হবে না। কিন্তু আমি যদি মাঠে যাই, গিয়ে যদি 51% লোকের সম্মতির ভিত্তিতে আমি আসি, তাহলে আমি 100% লোকের প্রতিনিধিত্ব করি, এটাই ডেমোক্রেটিক। তো ফলে সেদিক থেকে বিএনপির ওয়াইজ ডিসিশন ছিল 5 তারিখে এভাবে ভাগাভাগির ক্ষমতা না নেওয়া, এবং যারা সবসময় প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে তাদের খপ্পরে পাড়া না দিয়ে এখন একটা চ্যালেঞ্জিং কন্ডিশনের মধ্যে রাজনীতি গেছে। সমস্ত দলগুলোকে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের এন্ডোর্সমেন্ট নিয়ে আসতে হবে। এইবার প্রশ্ন হইল, এই এন্ডোর্সমেন্ট নেওয়ার পদ্ধতিটা কি হবে? আপনি এথিক্যালি কতটুকু যাবেন, কতটুকু যাবেন না? এথিক্যালি আপনি মিথ্যা ইনফরমেশন ছড়াবেন কিনা, আপনি যা না সেটা আপনি বলবেন কিনা, আপনি সকালে শরিয়া বিকালে গণতন্ত্রের কথা বলবেন কিনা, আপনি একমাত্র ভালো আর সব খারাপ এইভাবে সোসাইটিকে ভাগ করবেন কিনা, আপনি একমাত্র ইসলামী আর বাকি সব অন ইসলামী এইভাবে সমাজকে ভাগ করবেন কিনা, আবার নাম দিবেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফলে এই এবং আপনার কোনো সমালোচনা করলে সোশ্যাল মিডিয়াতে তার চরিত্র 14 গোষ্ঠী উদ্ধার করবেন কিনা। হ্যাঁ, ফলে আপনি আর্ট অফ টলারেন্সি, আর্ট অফ আর্গুমেন্ট, আর্ট অফ এঙ্গেজমেন্ট, এই জায়গায় আপনি আসতে পারেন কিনা, এটা গেল 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু, এটাও গুরুত্বপূর্ণ। 5 তারিখের পরে আমি বললাম কি, বাংলাদেশে আগামী দিনে রাজনীতিরা মানে নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ তার আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করে তার উপরে। আওয়ামী লীগকে ডিল করার পর করতে যায় আপনার নিজেরা আওয়ামী লীগ হয়ে উঠলেন। এখানে গণঅভ্যুত্থানটা কী হয়েছিল? গণঅভ্যুত্থান হয়েছিল ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল মতাদর্শ, একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক চিন্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আওয়ামী লীগ করলে খারাপ, আপনি করলে ভালো, এই সায়েন্স পাইছেন কোথায়? ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। কিন্তু কেউ কি আওয়ামী লীগের করছে? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে কোনো ছাত্রলীগ যুবলীগের ডেভেলপমেন্ট তো বাদ ছিল না। তো আপনি যদি মনে করেন আপনার দলের বাইরে আর কেউ মেধাবী না, আপনার দলের বাইরে আর কেউ সাচ্চা না, আপনার দলের বাইরে আর কেউ সত্য না, আপনার সমালোচনা করা যাবে না, আপনি ভুলের ঊর্ধ্বে, তো আপনি আওয়ামী লীগের থেকে ভালো হইলেন, আপনি আরও নিকৃষ্ট হইলেন। 5 তারিখে তো এইটার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে। আমি আপনার 100% সমালোচনা করব, আমি আপনার 100% ক্রিটিক করব। সেটা হয়তো সব জায়গায় আমি ভ্যালিড করছি না, সেটা না করলে আপনি ধরাই দিবেন, কিন্তু আপনি পার্সোনালি আমাকে ভিলিফাই করবেন না, আমার মানবিক মর্যাদা আপনি আহত করবেন না। এটাই ছিল 5 তারিখের গণঅভ্যুত্থানের মূল জায়গা। সেইটা আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান কেন হয়েছিল, কেন তরুণরা জীবন দিতে রাজি হয়েছিল? আওয়ামী লীগ তাদেরকে অপমানিত করেছিল, আওয়ামী লীগ তাদের মর্যাদাবোধকে আক্রমণ করেছিল, তাদেরকে রাজাকার বলেছিল। ফলে
24-এ যে আমি কে তুমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার বইলা দাঁড়াইতে হইলো, এটা রাজাকারকে গ্লোরিফাই করার জন্য না। আওয়ামী লীগ তাদেরকে রাজাকার বলে ট্রিগার করেছে, অপমান করেছে, সেই অপমানের জবাব দেওয়ার জন্য এই কাঠামোর বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে হলো। ফলে একই জিনিস আপনি করতেছেন। দেখেন, আপনার প্রতি মানুষের ট্রাস্ট নাই, সেটার জন্য আপনি কি করছেন, আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে যাচ্ছেন। আপনি সকাল বিকাল মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। এই নির্বাচনের সঠিক বা সুষ্ঠু নির্বাচন হওয়ার শঙ্কা প্রথম নষ্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমরা এই সরকারকে বারবার বলেছি, সোশ্যাল মিডিয়াতে আপনি মিস ইনফরমেশন ছড়ানো বন্ধ করেন, সোশ্যাল মিডিয়াতে বিশুদ্ধার বন্ধ করেন, ফটোকার্ড বন্ধ করেন। একদিকে ধরেন আমাকে বলতেছে আমি বিএনপির দালাল, আবার আমার বক্তব্য দিয়ে তারেক রহমানকে নাকি আমি যা তা বলতেছি, এই ফটোকার্ড চালাচ্ছে, সেই ফটোকার্ড চলছে। একদিকে মাহফুজা নামের রেজিস্টারের ভূমিকা বিগত দিনে এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে, আমরাও করি সেটা। কিন্তু একদিকে তাকে আপনি তার প্রতিষ্ঠান পোড়ানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছে আপনার নেতারা, আবার আরেক দিকে আপনার প্রচার করছেন সে আপনাকে সবচেয়ে বড় ইসলামী প্রতিনিধিত্বের দল বলছে। জি। সো এই যে পপুলিজম, দেখেন একটা কথা আমি বললি, এই পয়েন্টটা শেষ করে এখানে, পপুলিজমের সাথে ফ্যাসিবাদের দূরত্ব কতখানি জানেন? জাস্ট ক্ষমতায় যাওয়ার পর্যন্ত। ফলে আপনার পলিটিক্সটা যদি স্বচ্ছ না হয়, আপনি যদি ট্রান্সপারেন্ট না হন, আপনাকে যদি মানুষ রিলাই করতে না পারে, আপনি যদি ম্যানুভারিং করার মধ্য দিয়ে, আপনি যদি কৃত্রিম হাইপ তৈরি করার মধ্য দিয়ে ক্ষমতা নিয়েও নেন, আপনি নিজের শেষের শুরু করলেন। জি, যে এই ক্ষমতার প্রসঙ্গে আলোচনা করতে চাই জনাব জীবন, আপনার কাছে জানতে চাইবো, এই যে ভোটের আগ মুহূর্তে আমরা যেটা দেখছি যে একের পর এক আন্দোলন, পে স্কেল নিয়ে আন্দোলন, হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, কেউ অভিযোগ করছেন ভোটের আগে এই আন্দোলনগুলো আসলে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়া হতে পারে। আপনিও কি এরকম কিছু মনে করেন? জি, আমি উত্তর দিচ্ছি। তার আগে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা বিন্দুকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। জি, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। রনি ভাই ওনার বক্তব্যে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি জাস্ট 2টা পয়েন্ট নিয়ে বলবো। আপনার প্রশ্নের মধ্যেও ছিল সেটা। কয়েকদিন আগে কিন্তু লক্ষ্মীপুরে জামাতের পদধারী একজন নেতা এবং তার সাথে তার একজন সমর্থক, যিনি মূলত ভোটের যে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য যে 16 ঘরের যেই সিলটা আছে, সেই রকম 5টা সিল বানানো অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশে কিন্তু এটাই প্রথম, মানে যেটাতে তথ্য সহকারে সাথে তাদের কন্টেন্ট সহ তাদেরকে আটক করা হলো এবং সারা দেশের সামাজিক মাধ্যম এবং মেন স্ট্রিম মিডিয়াতে সহ সব জায়গায় আসলো। আপনি জাস্ট একবার চিন্তা করেন, এই জিনিসটা যদি ওই জায়গায় না হলে আমাদের যেই সংগঠন, এই সংগঠনটা করতো সামাজিক মাধ্যম নিয়ে, যেহেতু রনিভাই বললো, সেখানে কী ধরনের অবস্থা তৈরি হতো। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা, তাদের জাতীয় পর্যায়ে কোনো নেতাকে বক্তব্য দিয়েছে আজ পর্যন্ত দেখি না আমি। ওসমান হাদির কথা বলা হলো, দেখুন ওসমান হাদি শহীদ হয়েছেন, তাকে শহীদ করা হয়েছে, এই প্রশ্নটা আমি একাধিকবার বলেছি। ওনার বিষয়ে এখন প্রায় 2.5 মাস চলতেছে, এই বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে, সামাজিক মাধ্যম সহ প্রতিটা মিডিয়াতে তাকে যেইভাবে জীবন্ত করে তোলা হচ্ছে বা এতদিন পর্যন্ত হয়ে আসছে। অবশ্যই আমরা ওসমান হাদির বিচার চাই, কিন্তু দেখেন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা গিয়েছেন, তারা কি কেউ ওসমান হাদির থেকে কোনো অংশে কম ছিল? একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চ, যদিও আমার এটা নিয়ে প্রশ্ন আছে যে আসলেই তারা কি আদতে স্বাধীন কোনো সংগঠন নাকি আসলে জামাতের বি বা সি টিম হিসেবে কাজ করতেছে। কেননা তারা হাদি হত্যার জন্য বিচারের দাবিতে যেই ধরনের কর্মসূচি দিচ্ছে, শেখ হাসিনার বিচারের জন্য আজ পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি দিয়েছে? আমার চোখে পড়ে না, আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি প্রশ্নটা রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে যেটা, ওসমান হাদিকে যে হত্যা করেছে তার রাজনৈতিক পরিচয় কি? সে কিভাবে ওসমান হাদির এতটা ক্লোজ হলো, কাছাকাছি গেল? তাকে কে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে? তার নির্বাচনী প্রচারণায় প্রায় 1 সপ্তাহের উপর এই ছেলেটা তার কাছাকাছি ছিল, তার সাথে নির্বাচনী ক্যাম্পেইনে ছিল। কিন্তু সবই তো স্পষ্ট করার কথা ছিল সরকারের, সরকার কি সেটাই আমাদের পালন তো এটা করেছে? একটু আগেই তো এটা আমরা অনিয়ারে আসার আগেও কথা বলেছি এটা নিয়ে, যে সরকারের ভিতর তো আরেকটা সরকার আছে এখন। সরকারের মধ্যে একটা অংশ যারা কিনা চাচ্ছে এই নির্বাচন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হোক, নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর না হয়, তারা যাতে তাদের প্রক্রিয়ায় রাজনীতিটা করতে পারে, দেশের রাজনীতি পরিচালিত করতে পারে। ইনকেস যদি নির্বাচন হয়ও, সেক্ষেত্রে যাতে যারা নির্বাচনে জয়ী হবে তারা যাতে স্টেবল ওয়েতে বাংলাদেশটাকে পরিচালিত না করতে পারে, তার জন্য নীল নকশা আঁকছে এবং সেটার প্রতিফলন আমরা রাস্তায় দেখতে পারতেছি। কারণ এমন একটা সময় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছে, যেই সময়টাতে বিএনপির নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা এবং সেই যেইখানে এই ইশতেহারটা ঘোষণা করার কথা তার ঠিক খুবই কাছাকাছি জায়গায়, এবং 7টা ভিন্ন স্তরে নিরাপত্তা বেষ্টনী প্রধান উপদেষ্টার বাসার জন্য। এটা সবাই জানে, আপনারা জানেন এর আগে বাম দলগুলো কিন্তু 2বার কর্মসূচি দিতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছে পর্যন্ত। তো এই জায়গাটা সেন্সিটিভ, পুলিশের আমি যতদূর জানি 144 ধারা জারি আছে, সেই ক্ষেত্রে
এন্ট্রান্সের ক্ষেত্রে। কিন্তু জীবন ভাই, তাদের যে দাবিটা জাতিসংঘের অধীনে যেই নিরপেক্ষ তদন্তের দাবি, এটা কি আপনি অযৌক্তিক বলবেন? আমি এটাকে অযৌক্তিক বলবো না, কিন্তু এই জিনিসটা প্রসিডিউর করার জন্য তারা কার কাছে দাবি করবে, কোন প্রক্রিয়া করবে, কোন দিনটা করবে, সময়, স্থান এবং পাত্র, এই জিনিসগুলোকে আমাদের মানতে হবে। এই জিনিসটা কেন আরও এক সপ্তাহ আগে করলো না? আরেকটা পয়েন্ট আমি তুলবো, পুলিশ তাদের এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা, আমি যদি ভুল না করি ডিবির হাতে ছিল, তারা কিন্তু একটা চার্জশিট জমা দিয়েছিল। সেই চার্জশিটটা গ্রহণ না করার জন্য কারা আবেদন করেছে? এখন আপনি যদি আরেকবার ধরেন, আগামীকালকেই সরকারের পক্ষ থেকে একটা সম্পূরক চার্জশিট তৈরি করা হলো, সেখানে কয়েকজন ব্যক্তির নাম আসলো বা যাদেরকে আসামি করা হয়েছে তাদের কথা বলো, পরের দিনে যদি তাদের পক্ষ থেকে গিয়ে নারাজি আবেদন করা হয়, তাহলে তো এটা আরও লেন্দি হবে। তার মানে কি, এই আন্দোলন করার জন্য একটা ফুয়েল তৈরি করার জন্য এই জিনিসটা করা হচ্ছে। আপনি যদি দেখেন, যেই ছেলেটা হাদিকে হত্যা করার জন্য সরাসরি জড়িত, তার পরিবারের কতজন সদস্য এখন জেলে আছে জানেন? সবার জানার কথা। তাকে, তার পরিবারের কে যখন আটক করা হয়, সেই সময় কিন্তু তার বাসা থেকে, আমি যদি ভুল না করি, 5টা চেক উদ্ধার করা হয়েছিল 218 কোটি টাকার সম্ভবত। এই চেকটা কে দিয়েছে, এতগুলো টাকা কার অ্যাকাউন্ট থেকে আসলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো এখনো আমরা জানি না। তো এতগুলো ধোঁয়াশা থাকলে আসলে এইগুলো নিয়ে প্রশ্ন করা উচিত। তবে আমি হাদি হত্যার আমরা বিচার চাই। আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে নিজের আপন ভাইয়ের কবর জিয়ারতের আগে কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন, এবং উনি ওনার বিভিন্ন রাজনৈতিক যে জনসভা আছে বারবার বলছে ওসমান হাদির বিচার করা হবে, যদি জনগণের ভোটে আমাদের দল নির্বাচিত হয়, সরকার গঠন করে, অবশ্যই ওসমান হাদির বিচার করা হবে। জি জনাব মানিক, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই যে এই যে কোথাও কোথাও সিল উদ্ধার হচ্ছে, এমনকি আজকে দেখলাম নির্বাচন পর্যবেক্ষক নিয়ে এক ধরনের অবিশ্বাসের জন্ম দিয়েছে। আমরা দেখলাম হবিগঞ্জে পাশা নামের একটা সংগঠন, যেখানে 10,000 কার্ড তাদের আবেদন করা হয়েছিল, সেটিও আটকে দিয়েছে। আর যেটি জনাব জীবন বলছিলেন যে এই ইনকিলাব মঞ্চ তারা যে আন্দোলন করছে, তাদের আন্দোলনে ফুয়েল দিচ্ছে আসলে কি? এটা কি আসলে জামাতের বি টিম বা সি টিম হিসেবে কাজ করছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি আর আমার সহ আলোচকদের প্রতি শুভেচ্ছা। আসলে এই মুহূর্তে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণীয় প্রতীকে পরিণত হয়েছেন নিঃসন্দেহে, কারণ গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ধরে রাখবার জন্যে তার যে নিরন্তর প্রয়াস এবং বারবার আমাদেরকে জাগিয়ে তোলার প্রচেষ্টা, সেটা অবশ্যই এই জাতি হিসেবে আমরা উজ্জীবিত হয়েছি তার কথা, বক্তৃতা এবং তার আন্দোলনের তৎপরতার মধ্য দিয়ে। বিষয় হচ্ছে যে তাদের একটা দাবি ছিল যে জাতিসংঘের অধীনে এই বিচার কাজটি করতে হবে, তাই তো? আমি যতটুকু জানি ইনকিলাব মঞ্চের যে এখনকার কর্মকর্তা আছে, তাদের সঙ্গে কথা বলে জেনেছি যা, তারা গত 1 সপ্তাহ ধরে চেষ্টা করছিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের, কিন্তু কোনোভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারছিল না। ফলে অনেকটা নিরুপায় হয়ে তারা যমুনার সামনে গিয়ে বসেছে এবং বারবার মেসেজ দিয়েছে যে কেউ একজন এসে আমাদের সঙ্গে কথা বলুক। তো ওই সময়ের মধ্যে আবার সরকারি কর্মকর্তাদের নামে এক শ্রেণীর মানুষ সেখানে গিয়ে আন্দোলন শুরু করেছে, ফলে একটা স্যাবোটেজ তৈরি করার সুযোগ সেখানে হয়েছে। এবং স্যাবোটেজ করার জন্য তো একটা পক্ষ একদম উৎপেতে বসে আছে যে নির্বাচনটা যেন না হয়, নির্বাচন যেন বানচাল হয়ে যায়। তো সেই সুযোগটা কাজে লাগিয়েছে, ফলে ওই সরকারি কর্মচারী নামধারী ব্যক্তিবর্গের উপর হামলা করতে গিয়ে এই সুযোগে ইনকিলাব মঞ্চের লোকদের উপর হামলা করা হয়েছে এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা একেবারেই প্রয়োজন ছিল না। এখন এইটা আবার উপলব্ধি করার সঙ্গে সঙ্গে যে আমাদের এই আন্দোলনের ভেতরে স্যাবোটেজ ঢুকে গেছে, সাথে সাথে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, সুতরাং আমরা স্টপ করছি, সবাই যার যার স্থানে চলে যান। দেখেন, এইখানে দাঁড়িয়ে আমি যেটা মনে করি যে সামগ্রিক দায়টা কার? এই অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি যে বললেন এখানে সংঘাত হচ্ছে, এইটা হচ্ছে নানা ধরনের মিস ইনফরমেশন তৈরি হচ্ছে, এগুলো বন্ধ করার দায়িত্ব কার? এই অন্তর্বর্তী সরকারের। এই সরকারের তরফ থেকে যে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা ছিল সেগুলো করা হয়নি। এই যে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের মাধ্যমে একটা ধারা যুক্ত করেছে, সেটা কি? যে মিস ইনফরমেশন এবং এআই প্রতিরোধে একটা সেল থাকবে। নির্বাচন কমিশনে এই সেল আছে, কিন্তু এই সেলে গুটি কয়েক কর্মকর্তা বসিয়ে রাখা হয়েছে যারা সারাদিনে কি করে এটা আসলে বোধগম্য নয়। তারা কি কোনো মিস ইনফরমেশন বন্ধ করতে পেরেছে বা কোনো ফেসবুক পেজ বন্ধ করতে পেরেছে? এই যে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আমি একটা ভিডিও দেখলাম যেখানে তারেক রহমানের একটি বক্তব্য এই রকম যে নির্বাচনের আগে জনগণের পা ধরতে হবে, এটা খণ্ডিত বক্তব্য। একই ধরনের আমি দেখলাম জামাত আমিরের ক্ষেত্রে, শফিকুর রহমান সাহেবের ক্ষেত্রে, যে আমরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেব বা তাদেরকে আমরা চাকরিচ্যুত করব, বা তাদের যেহেতু তারা সমাজের
উপকার করছে না, তাদেরকে আমরা ধ্বংস করব। এই দুটো বক্তব্যই যখন আমি সার্চ করলাম, জামাত আমির এবং বিএনপি চেয়ারম্যান দুটো বক্তব্যই দেখলাম যে খণ্ডিত। তাহলে দুপক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো লাভবান হচ্ছে কি তৃতীয় পক্ষ। তো এটাকে বন্ধ করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করার কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা করতে পারেনি। বজ্র আচরণী ফসকা গেরুর মতো নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছে যে একটা সুন্দর নির্বাচন উপহার দেব, একটা চমৎকার পরিবেশের মধ্যে নির্বাচন হবে। শেরপুরের ঘটনা আমাদেরকে কি দেখালো? শেরপুরের ঘটনাটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত ভূমিকা নিতে পারতো, দুই পক্ষকে যদি ফাঁকা গুলি ছুড়ে সাউন্ড গ্রেনেড মেরে তাড়িয়ে দিতে পারতো, তাহলে তো সেটা হতো না। তাহলে কিন্তু হয়তো এই প্রশ্ন উঠতো না। এই প্রশ্নটা উঠতো না। আজকে দেখেন যে নরসিংদীতে হামলা হচ্ছে, গাজীপুরে হয়েছে, মুন্সিগঞ্জে হচ্ছে। গাজীপুরে হামলা হবার কারণে 5টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাক, আমরা বন্ধ এটা করে নিয়ে- দেওয়া এটা নিয়ে হয়েছে। পরের ধাপে তো আমরা- আমি মনে করি যে নির্বাচন কমিশনকে অবশ্যই দায় নিতে হবে। আপনারা যদি না পারেন স্পষ্টভাবে বলেন, তাহলে আপনারা লোকবল বাড়ান, কি কি প্রয়োজন সেটা করেন। জি। কিন্তু আপনাদের যদি জন্মগতভাবেই মেরুদণ্ডে সমস্যা থাকে, তাহলে তো জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য। জি, জনাব আলাউদ্দিন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আপনার দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি অভিযোগ করেছেন, সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন। আসলে সরকারের কোনো মহল কি বা সরকারের কোনো অংশ কি চাইছে নির্বাচনটা না হোক? আপনাকে ধন্যবাদ। যারা আলোচকগণ আছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এই আলোচনায় অনেকটাই ক্লিয়ার। আমি যদি জীবন ভাইয়ের আলোচনা, মানিক ভাইয়ের আলোচনা এবং রনি ভাইয়ের আলোচনা সাম আপ করে দেখি যে ব্যাপারটা অনেকটা এরকমই, যে ঘটনাটা খুব তুচ্ছ, অথবা মনে হচ্ছে যেটাকে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সেই ঘটনাটাকে কিভাবে আবার আপনার এসকেলেট করা হলো, এসকেলেশনের মাধ্যমে তৃণমূলে, আমি এইমাত্র ঢাকার বাহির থেকে আসলাম, তো গ্রামে গঞ্জে হুট করে আবারও এই তর্কটা উঠেছে নির্বাচনকে হবে কেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আপনার কার্যক্রম কিসের ইঙ্গিত দিচ্ছে। তো এটা মূলত অনেক ভোটারেই আমার মনে হয় যে টার্ন ওভার কমিয়ে দিবে, কারণ এই ছোটোখাটো সহিংসতা ঢাকায় যেটা হয় এটার ইম্প্যাক্টটা তৃণমূল অনেক বেশি পড়ে, এবং অনেক ভোটার যারা শান্তিপ্রিয়, যারা নিরীহ আপনার সাধারণ মানুষ, তারা অনেকে মনে করবে যে নির্বাচনের দিন কি হয় না হয়। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তাদের মধ্যে যে কোনো ধরনের ভীতি সংসার মূলত আমাদের এই প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু একই সাথে আমাদেরকে আরও কিছু বিষয় যদি আমরা অ্যাড করে দেখি এই ঘটনার সাথে, ধরেন নির্বাচনকে ঘিরে এই শঙ্কা, যেটা আজকের আলোচনার বিষয়, এই শঙ্কা অনিশ্চয়তাটা কিন্তু আমরা যদি দেখি, যখন আমরা দেখি যে কার্যকরভাবে বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছে, ঐতিহাসিক সে অর্থে যে আগে অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি বিতর্কিত এবং সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এবং পছন্দের প্রার্থী তারা নির্বাচনের মাঠে খুঁজে পায়নি। তো সেক্ষেত্রে নির্বাচন ইটসেলফ এটা একটা ঐতিহাসিক নির্বাচন, এটা কেমন হবে সেটা আমরা নির্বাচনের পরে হয়তো আমরা অ্যানালাইসিস করতে পারবো। বাট এখন আমাদের ধরে নিতে হবে যে একটা নির্বাচন হচ্ছে যেখানে আসলে দুইটা পক্ষই হাড্ডাহাড্ডি কম্পিটিশন অনুভব করছে, দুইটা পক্ষই মনে করছে তারা সরকার গঠন করতে পারবে। এই ধরনের একটা অবস্থার মধ্যে আপনার প্রথমত এই সংখ্যাটা উদ্রেক করা, আমি মনে করি এটা একটা আপনার পলিটিক্যাল ওয়াপন। অনেকেই একটা যদি কিন্তু রেখে যেতে চাচ্ছে যে যদি কোনো কারণে নির্বাচনী ফল তাদের আপনার পক্ষে না আসে, এটা আমি কোনো বিশেষ পক্ষকে বলছি না, দুই পক্ষের ভিতরে যতটুকু যে সংখ্যার কথা যত বেশি এখন বলবে, আমার মনে হচ্ছে যে তার ভয়টা তত বেশি যে নির্বাচনী ফল হয়তো বা তার বিপরীতে যেতে পারে আর কি। তো এই সংখ্যার কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা যেভাবে আপনার বিভাজনের রাজনীতি আবার নতুন করে শুরু করেছি, আমি যদি রনি ভাইয়ের একটু ছোট্ট বিষয়কে আবার সামনে আনতে চাই, যে যেটাতে আপনি শুরু করেছেন। প্রথমত আমরা দেখেছি যে বাংলাদেশের বর্তমান যেই 5 আগস্টের পরের দুইটা শক্তি মূলত 5 আগস্টের কর্তাসত্তার ভূমিকা ছিল, তারা মূলত বাংলাদেশের বিপ্লবটার সমান অংশীদার। অংশীদারদের মধ্যে যে আপনার কিসের প্রশ্নে বিভাজনটা হলো, এই উত্তরটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। যদি বিভাজনের প্রশ্নটা দেখি, মূলত এই বিভাজন কিন্তু এনসিপি যদি বলেন যে এখানে একটা রাজনৈতিক দল হিসেবে তার কাছে অপশন ছিল সেই দুটা রাজনৈতিক শক্তির যে কোনো একটাকে বেছে নেওয়ার, সে কিন্তু দেখেছে দুইটা রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করেছে এবং 11 মাসের যে ঐকমত্য কমিশনের সংস্কার বিতর্ক অথবা সংলাপ, সেখানে কিন্তু তারা অনুভব করেছে যে বাংলাদেশে কার্যকর গণতন্ত্রের জন্য কারা কাজ করে যাচ্ছে, কারা মূলত গণতন্ত্রটাকে কার্যকর দেখতে চায়, ফাংশনাল
দেখতে চায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আলোচনা করব, একটা দেখতে ছোট্ট চায়। বিরতি সেই জায়গা দিতে থেকে হবে। আমি যদি বলি, এখন কিন্তু বাংলাদেশের নির্বাচনী মাঠ মূলত দুইটা পক্ষকে অবলম্বন করে, একটা হলো সংস্কারের পক্ষে, আর একটা মানে ইভেন ইশতেহারে উল্লেখিত সংস্কারের বিপক্ষে। তো এই শক্তিটাকে আমরা শুধুমাত্র ধর্মের আঙ্গিকে না দেখে যদি আমরা বিদ্যমান ব্যবস্থার এই মুহূর্তে সংস্কার আঙ্গিকে দেখে, আমার মনে হয় ভোটারদের জন্য সুবিধা হবে, আমাদের আলোচনার জন্য সুবিধা হবে। ধন্যবাদ। আপনি যে বিভাজনের রাজনীতির কথা বলছিলেন, যে যেই জায়গায় বিভাজনটা তৈরি হয়েছে, এখান থেকে আসলে মুক্তির পথটা কি? প্রথমত আমরা এইবার নির্বাচন একই সাথে এটা একটা ব্রিজটা হলো ফেসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের ব্রিজ। যদি আমরা সেই ব্রিজটাকে দেখি, এই ব্রিজের মধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ ইতিমধ্যে নেওয়া হয়েছে, এবং ইনিশিয়েটিভগুলো আসলে আসমান থেকে আসে নাই। ইনিশিয়েটিভগুলো আসছে, এটার কিছু প্রেক্ষাপট ছিল এবং এটার কিছু ক্রীড়ানক ছিল, যারা 33টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে 11 মাস ধরে আলাপ আলোচনা করে ঠিক করেছে যে কি কি কারণে আপনার ফেসিবাদের জন্ম হয়েছিল এখানে, এবং ভবিষ্যতে কোন কোন জায়গায় ইন্টারভেনশন করলে ফেসিবাদ থেকে এই সিস্টেম অথবা বাংলাদেশ রাষ্ট্র মুক্তি পাবে, অন্তত মুক্তির একটা সম্ভাবনা তৈরি হবে এখানে। কিন্তু আমরা কিন্তু এই নির্বাচনের সময় এসে দেখেছি যে সবাই মোটামুটি সংস্কারের বিতর্ককে পিছনে ফেলে দিয়েছে, জুলাই সনদটাকেও পিছনে ফেলে দিয়েছে, এবং মানে খুব দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদের যে কিছু লুপহোলস ছিল, কিছু ফাঁকফোকর ছিল, যেখানে আপনার স্পষ্ট লেখা ছিল যে এই সনদে যে বিষয়গুলোতে একমত হওয়া গিয়েছে সব রাজনৈতিক দল মিলে, তার মধ্যেও যদি কেউ নির্বাচনী ইশতেহারে আপনার এই সনদের বাইরের কিছু বিষয় অ্যাড করে এবং তারা যদি জয়যুক্ত হয়ে আসে, তাহলে তাদের জন্য এই সনদের ওই শর্ত মানা বাধ্যতামূলক নয়। কিন্তু যারা এই যে- স্বাক্ষর করেছে সনদে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা সবাই কি হ্যাঁ ভোটের প্রচারণায় কাজ করছে? না, এই প্রেক্ষাপট থেকে তো এটা আসবে। এখন এটা তো একটা খুব মানে ন্যারো কোশ্চেন, যার মানে দেখা যাচ্ছে, কিন্তু মোটা দাগে দেখেন মানে কোন জায়গায় আপনার খেলাটা হচ্ছে, যে আমি সবার সামনে স্বাক্ষর করেছি, সবার সামনে আমি একমত হয়েছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বাস্তবায়ন করব, কিন্তু একই সাথে আমি আমার নির্বাচনী ইশতেহারে আমি কিছু বিষয় উল্লেখ করে দিয়েছি, এই বিষয়গুলো আমি গেলে বাস্তবায়ন করব না। কিছু ক্ষেত্রে এটা খুব অনেস্ট একটা আপনার পজিশন, যে হ্যাঁ আমি এখানকার সিস্টেমের সুযোগ নিলাম। কিন্তু দেখেন আসলে নির্বাচন ব্যবস্থা আপনি সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, জনগণের কাছে তো আপনি ধরেন এখানে অনেস্ট অপিনিয়ন অথবা আপনি কিছু জায়গায় সুযোগ আছে বলে করলেন, সেটা দিয়ে তো আসলে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে এখন একটা ভিশন লাগে, এই সিস্টেমগুলো কীভাবে কাজ করবে সেটা নিয়ে আপনার একটা কমিটমেন্ট লাগবে, জনগণের সাথে সেই সততার জায়গাটা লাগবে। ধরেন আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো এখানে আপনার এই সংস্কার প্রশ্নে অনেকটাই অসততার আশ্রয় নিয়েছে। কিছু ক্ষেত্রে যদি আপনি তৃণমূলে আপনি যেহেতু রিপোর্টিং করেন অথবা আপনার অফিসও আছে, আপনি খোঁজ খবর নিলে দেখতে পাবেন তৃণমূলে আপনার অনেক ধরনের, আমরা ইংরেজিতে মিসইনফরমেশন, একটা ডিসইনফরমেশন, মানে ইচ্ছাকৃতভাবে ইনফরমেশনটাকে বিকৃত করা হচ্ছে। ইভেন আপনি দেখেন যে এই কাজে বায়তুল মোকাররমের খতিবকে পর্যন্ত, আমি জানি না আসলে কিভাবে উনি এই প্রসঙ্গে আসলেন, ওনাকেও কিন্তু এই ব্যাপারটা লাগানো হয়েছে যে উনি মূলত মানুষকে স্পষ্ট একটা ডিরেকশন দিয়েছেন যাতে মানুষ না ভোটের দিকে যায়। এবং এই যে একটা ঘটনা আমরা মানে লাইভ রেকর্ড দেখলাম সেখান থেকে, এটার মাধ্যমে কি দেখেছি যে প্রচ্ছন্নভাবে, আচ্ছা দেখেন না ভোটের পক্ষে অ্যাকচুয়ালি কারা আছে, যদিও আওয়ামী লীগের অনেকে না ভোটের পক্ষে আছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে যদি না ভোট হয় তাহলে তো তাদের রাজনীতি তো ভেনিশ হয়ে যাবে। কারণ এখন যেই রাষ্ট্র আওয়ামী লীগের হাতে ধ্বংস হয়েছে, সেই রাষ্ট্রে যদি আওয়ামী লীগও আসে আপনার নির্বাচন করতে চায়, রাজনীতি করতে চায়, তার জন্য কিন্তু একটা সংস্কারকৃত রাষ্ট্র লাগবে। তারা যেভাবে এটাকে ডিস্টর্ট করেছে, তারা যদি সেম ধরনের রাষ্ট্র অন্য কারো হাতে যায়, তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। আমি শুধু এইটাই বলে শেষ করছি যে আওয়ামী লীগ হলো একেবারে একটা পোলার অপোজিশন, যে কোনোভাবে জুলাই ওরা বিভিন্নভাবে লেখে যে জুলাই সিডিআই বিভিন্নভাবে এই জিনিসটা করছে। তো এই জায়গা থেকে আপনার ধীরে ধীরে দেখেন একটা সেন্ট্রাল পজিশন, আরেকটা হলো যে আরেকটা পোলার পজিশন, যে শক্তভাবে সংস্কারের পক্ষে, হায়ের পক্ষে, যেটা আমার জুলাই যোদ্ধা বন্ধু আছে বা আরো যারা আছে, এই জায়গা থেকে আপনি চিন্তা করতে হবে যে দুইটা মাঝখানে কারা আছে। এই যে যেটা আলাউদ্দিন বলছিলেন যে এই সংস্কার প্রশ্নে কিংবা জুলাই সনদে স্বাক্ষর করার পরও কেউ কেউ অসততার আশ্রয় নিয়েছে, আসলে বিএনপি কি এরকম কিছু করছে? আমি এটার উত্তর দিতে চাই। আমার সহ-আলোচক হিসেবে যে বন্ধু আছেন, জুলাই যোদ্ধা হিসেবে নতুন দল, ওনারা কি সংস্কার যে সনদের জন্য, যে বাস্তবায়নের জন্য রাষ্ট্র যে প্রক্রিয়া নিয়েছিল, সেটা থেকে ওনারা তাদের সিগনেচার দিয়েছেন? ওটাতে ওনারা সম্মত জানিয়েছেন? আমরা তো জানি, আমি জানি না সেটা যদি করেন সেটা পরবর্তীতে করেছেন। যেই দিন ছিল সেই দিন আপনাদের একটা বৃহৎ অংশ কক্সবাজার গিয়েছিলেন ট্যুরে,
তো যাই হোক, এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আমি জাস্ট ওনাদের দলকে ইন্ডিকেট করলে বিষয়টা অনেকটা সহজ হবে। ওনাদের দলেরই গুরুত্বপূর্ণ একজন নেতা যিনি এখন ভাইরাল হিসেবে আছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু একটা বক্তব্য ছিল খুবই ভাইরাল সেই সময়, যে মুজিববাদ এবং মৌদুদিবাদের পতন এবং কবর রচনা করবে ওনারা দেশে। সেই মৌদুদিবাদের সাথে কিন্তু ওনারা এখন একত্রিত হয়ে গেছেন। কেন হয়েছেন সেটা আমি জানি না। সংস্কারের বিষয়ে যেমন বললো উনি, সেইখানে জামাতের সাথে ওনাদের এলাইটা হয়েছে, কী কারণে হয়েছে সেটা আমার জানার বিষয় না, ওনারা ভালো বলতে পারবে। তবে একটা জিনিস স্পষ্ট করি, ডাকসুর নির্বাচনে কিন্তু এই জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিন্তু সেই ইনকিলাব মঞ্চের সাথে তারা রাজনৈতিকভাবে এলাই করেছিল নির্বাচনের জন্য, কিন্তু ওনাদের ছাত্র সংগঠনের সাথে করার সৌভাগ্য হয়নি। কিন্তু একসময় তো আমরা দেখেছি বিএনপিও তো ছাত্র কি বলে যেটাকে জামাত ইসলামী তাদের সাথে তো শরিক করে জোট করে নির্বাচন করেছে। জি। তো তখন আপনি যদি যখন করবেন তাদের সাথে সেটা না না, অন্যায় বা অবশ্যই তারা এটার যৌক্তিক আমি কারণ ব্যাখ্যা সহকারে বলতেছি। দেখেন, জামাত ইসলামের সাথে বিএনপি সর্বপ্রথম জোট করে বা এলাই করে 1991 সালের নির্বাচনে, যেখানে বিএনপি পেয়েছিল 140 আসন, তাদের দল আমি যদি ভুল না করি 17 বা 18টা আসন ছিল। ঠিক ওই সময় কিন্তু জাতীয় পার্টি প্রায় 35টা আসন পেয়েছিল। তাদের সাথে আমাদের কমিটমেন্ট হওয়ার আগে কিন্তু জাতীয় পার্টি আমাদের কাছে নিজে থেকে তাদের প্রস্তাবনা ছিল, তাদের নেতাকর্মীদের মুক্তির মাধ্যমে তারা আমাদেরকে সমর্থন দিবে। তাহলে 17 তো দ্বিগুণ ছিল, আমরা কেন সেটা অ্যালাউ করি নাই? কারণ আমাদের নীতিগত জায়গা থেকে একটা কমিটমেন্ট ছিল। তাদের জামাত ইসলামের রাজনৈতিক দর্শন থেকে তারা সরে আসবে বলে কমিটমেন্ট দিয়েছিল। তারা বলেছিল বাংলাদেশকে ওন করবে, মুক্তিযুদ্ধকে ওন করবে। বিগত সময়ের যে রাজাকারের ট্যাগ বা ইসলামকে সামনে রেখে যে বাংলাদেশ বিরোধী যেই তাদের রাজনীতি ছিল সেখান থেকে বেরোয় আসবে, কিন্তু সেটাকে আমরা যখন অন করেছি, তাদেরকে সাথে রেখেছি, দেখা গেল 1994 সালে তারাই আবার রাজনৈতিক ভিন্ন চিন্তা থেকে আওয়ামী লীগের সাথে এলাই করে আবার সংসদ থেকে বেরোয় আসলো। সেই 2001-এ যখন আমাদের 4 দলীয় ঐক্য জোটে আবার তারা আসলো, তখন আমাদের কমিটমেন্ট ছিল তাদেরকে রাজনৈতিকভাবে সুযোগ যতটুকু দেওয়ার, দলের সহযোগী হিসাবে আমাদের 4টা দলের একটা অংশ হিসেবে তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, 5ই আগস্ট পরবর্তী সময় যেই বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলতেছি, সর্বপ্রথম কিন্তু জামাতের আমির সেই আগস্ট মাসের 26 তারিখ, যদি আমি ডেট না ভুল করি, উনি প্রকাশ্য জনসভায় বিএনপিকে নিয়ে যেই ভাষায় কথা বলেছেন, সেইখান থেকেই কিন্তু দূরত্বের সূত্রপাত হয়েছে। এখন দেখেন, 5 আগস্টের পর থেকে জামাতের বিভিন্ন নেতাকর্মী এবং তাদের যে ছাত্র সংগঠন বলি বা ভাতৃপ্রতিম সংগঠন বলি, ছাত্র শিবিরের একাধিক নেতার বক্তব্য আছে মুক্তিযুদ্ধকে নিয়ে, তাদের যে চিন্তা ভাবনা সেই 71 পরবর্তী সময় ছিল, সেটারই বহিঃপ্রকাশ এখন দেখছি। যার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তাদেরকে আমরা চিনতে ভুল করেছিলাম, যার কারণে তাদের সাথে থাকার সময়টা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। রাজনৈতিকভাবে যার যার জায়গা থেকে তাদের মতদর্শ বা তাদের দর্শনটা প্রচার করবে, সমস্যা নাই, বাট আমাদেরকে ভবিষ্যতে যাতে এই ট্যাগটা না দিতে পারে যে আমাদের সাথে থাকার সময় তারা ভালো ছিল। কারণ তারা কমিটমেন্ট দিয়েছিল ভালো হওয়ার, আমরা সেটাকে ধারণ করেছিলাম, বাট আমরা বুঝতে পেরেছি যে স্বাধীনতার এত বছর পরে এসেও তারা সেই জায়গা থেকে সরে আসে নাই। এখনও মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলেই তারা বলে। আমি দুইটা জিনিস নিয়ে শেষ করব। তাদের একটু আগে যে বিষয়টা বলা হলো, আমার জুলাই সহযোদ্ধা উনি বলল যে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে, দেখেন, সরকার তো নিজেই একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে দিচ্ছে। হ্যাবোর্ড হলে আপনি যদি রাষ্ট্রের প্রতিটা জায়গায় দেখেন, হ্যাবোর্ড ক্যাম্পেইন করার জন্য তারা এটাও ডিসিশন দিয়ে দিচ্ছে, যদি না ভোট দেন তাহলে কিছুই পাবেন না। এখন ধরেন, কথার কথা আমি তর্ক সাপেক্ষে বললাম, ধরেন বিএনপির কথা বাদ দিয়ে বললাম, ধরেন ইসলামী আন্দোলন আরেকটা দল আছে, তাদের সহযোগী সংগঠন ছিল 11 দলের, এখন তারা আলাদা হয়ে গেছে। ধরেন তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, আপনি কিভাবে নিশ্চিত হন যে জুলাই সনদে যে পয়েন্টগুলো আছে কোনোটাই তারা এককভাবে তাদের মতাদর্শের সাথে যায় না, তারা বাস্তবায়ন করবে না? বিএনপি তো 31 দফার মধ্যে জুলাই সনদের অনেকগুলো বিষয় আগে থেকেই, সেই যখন জামাত সহ 20 দলীয়, পরবর্তীতে 22 দল ছিল, সেইখানেই তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করেছে। তখন তো কেউ বলে নাই 31 দফা ভুল বা এখানে আমাদের কোনো কিছু মতের দ্বিমত আছে। সবার সম্মিলিতভাবে ডিসিশনটা যদি শুধুমাত্র আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ না হওয়ার জন্য, রাজনীতির যে ক্রিমটা সহজ করতে হচ্ছে, ক্ষমতার ভাগ না দেওয়ার জন্য এখন আপনি সবগুলোকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, এটা মনে হয় রাজনীতির মধ্যে পড়ে না। এখন দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, তারেক রহমানকে হত্যাযোগ্য করার জন্য একটা বড় অংশ সামাজিক মাধ্যম নিয়ে যেহেতু কথা বলছি, সামনে প্রকাশ্যে আসলো। ইসলামী ছাত্র শিবিরের একাধিক নেতার তথ্যভিত্তিক, আমরা এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি, তারা সরাসরি এখনই বলতেছে 1900 ওনার পরিবারকে হত্যাযোগ্য করার জন্য। আমার সহ আলোচক হিসেবে রনি ভাই এখানে আছে, ওনাকে নিয়ে 2 দিন আগে ছাত্র শিবিরের পদধারী নেতা এবং তার প্রোফাইল কেটে যা দেখলাম আমি, যে জামাত ইসলামের একাধিক প্রচার প্রচারণার ভিডিও আছে, সেইখানে সে বলতেছে উনাকে কেটে মাংস ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, যারা কিনা রাজনীতির মাঠে এখনো ক্ষমতার কেন্দ্রের আশেপাশে যায় না, স্বপ্ন দেখছে, সেই দল যদি ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের মেন্টালিটি নিয়ে চিন্তা করে, যদি ক্ষমতা যায় তখন বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করবে? আমার ভয়ের জায়গায় সেই জায়গায় একজন জুলাই যোদ্ধা হিসাবে। জি।
জনাব মানিক, আপনি যদি একটু এই প্রসঙ্গে একটু বলেন, যেখানে অভিযোগটা উঠছে কিংবা এই আমরা যেটাকে মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশনের কথা বলছি, সেই জায়গায় যে ফটো কাট করে তারেক রহমানকে হত্যা করার বিষয়ে কিংবা এইসব ব্যাপারে যে তথ্যগুলো ছড়াচ্ছে, এটা আসলে কারা ছড়াচ্ছে? এটা কি আসলে জামাত শিবিরের কেউ হতে পারে, নাকি তাদের নাম ভাঙিয়ে অন্য কেউ এরকম কিছু করছে? এটা 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে, আমরা একটা ভয়াবহ দাহকাল পেরিয়ে এসেছি, ভয়াবহ দাহকাল। 16 বছর আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে যে সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়েছি, সেটার পুনরাবৃত্তি তো আর চাই না। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, সেটাকে অবশ্যই অ্যাড্রেস করে রাজনৈতিক দলগুলোকে উপলব্ধিতে আসতে হবে যেটা ভয়াবহ পথ। 2019 সালের 28শে মার্চ বনানী এফআর টাওয়ারে আগুন লাগে। তখন একটা ছেলে পাইপ ধরে খুব আলোচিত হয়, নাইম, শিশু নাইম, তার নাম নাইম ইসলাম। আলোচিত হবার পর শাহরিয়ার নাজিম জয় তার একটা সাক্ষাৎকার নেয়, তাকে সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের মানুষ পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা দেয়। তো শাহরিয়ার নাজিম জয় আর ওই যে তেজগাঁও তিতুমির কলেজ ছাত্রলীগের সভাপতি যোগসাজশ করে একটা প্রশ্ন করে যে বেগম খালেদা জিয়া তো এতিমখানার টাকা মেরে দিয়েছে, তো তুমি টাকাগুলো পেলে কি এতিমখানায় দেবে কিনা? তখন ওই ছেলেটা বলে, হ্যাঁ, যেহেতু বেগম খালেদা জিয়া টাকা মেরেছে বলে আমি শুনেছি, সুতরাং আমি এতিমদের পুষিয়ে দেওয়ার জন্য আমাকে যে পুরস্কার দেওয়া হবে সেই টাকাগুলো আমি দিয়ে দিব। তো এটা আমাকে খুব স্টাক করলো। পরের দিন আমি ওই ছেলের কাছে গেলাম, তার মায়ের সাথে বসলাম, আমি বললাম যে এই কথা তো এই 7 বছরের ছেলেটা বলতে পারে না, তাহলে কি হয়েছে? তখন ছেলে অকপটে ক্যামেরার সামনে স্বীকার করলো যে আমাকে ওরা শিখিয়ে দিয়েছে। একদম স্পষ্ট। শিশু নাইমের কণ্ঠে এই বক্তব্যটা প্রচারের পরে তোলপাড় হয়ে গেল, 2 দিন এটা ভাইরাল ছিল। শাহরিয়ার নাজিম জয় লাইভে এসে বলল যে আমি মৃত্যুর হুমকি পাচ্ছি মানিকের এই রিপোর্টের কারণে। আমাকে এনএসআইয়ের অফিস থেকে ডাকা হলো যে আপনি ইমিডিয়েট দ্রুত আসেন, এই রিপোর্ট যখন ভাইরাল হয়ে গেল। আমি তাদের এই কল পাওয়ার পরে সাথে সাথে আমি মোবাইলটা সিম বের করে মোবাইলটা আমি সরিয়ে ফেললাম, মানে ফেলে দিলাম, দুটোই ফেলে। আমি 3 দিন সময় আমি গুপ্ত ছিলাম, মানে আমি সকল ইলেকট্রনিক ডিভাইস থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। তা আমি একটা ঘটনা বললাম, এরকম শত শত ঘটনা পার হয়ে আমাদেরকে গণ অভ্যুত্থানে পৌঁছাতে হয়েছে। আমরা কি সেই আমি যখন 3 দিন পরে আমি নিজেকে বাঁচানোর জন্য 3 দিন পরে খুললাম, তখন শায়রুল হক ভাইয়ের একটা মেসেজ পেলাম, প্রেস উইংয়ের সদস্য। উনি লিখছে যে মানিক ভাই, থ্যাঙ্কস ফর ইউর নাইস ইন্টারভিউ। তো দেখুন, এখন এইরকম একটা অবস্থা পেরিয়ে যারা 16 বছর বা তার আরও অধিক সময় দুটো রাজনৈতিক দল ঘর সংসার করেছে, প্রেম করেছে, সংসার করেছে, একসাথে থেকেছে, রাত্রি কাটিয়েছে, গুম হয়েছে একসঙ্গে, তাই না, এবং ফাঁসির মঞ্চেও গিয়েছে, তাদের মধ্যে এই যে বিরোধ, এটাতে জনগণ বিরক্ত হচ্ছে। ভাই জনগণকে আপনারা মুক্তি দেন। আপনারা যে যত কথাই বলেন, আপনি জামাতের পক্ষে একজন সাফাই গাইলো, বিএনপির পক্ষে একজন সাফাই গাইলো, আমি সাধারণ মানুষ হিসেবে মানতে নারাজ। আপনি এই পরিস্থিতি কেন তৈরি করবেন? আপনারা এক ছিলেন, 91 ছিলেন, 2001 ছিলেন, আবার আপনারা বসেন, একসাথে বসেন। আপনার ম্যাডাম যখন মৃত্যুবরণ করলেন, জামাতের আমির গিয়ে তো কোলাকুলি করলেন। আমরা তো দেখতে পাচ্ছি সময়ে সময়ে আপনাদের মধ্যে এত অভূতপূর্ব সুন্দর সম্পর্ক। তাহলে আপনারা কেন আমাদেরকে ডিস্টার্ব করছেন? আপনাদের দুটো রাজনৈতিক দলের ক্যাচাল জাতীয়ভাবে ছড়িয়ে দিচ্ছেন এবং জনমনে ভীতি সঞ্চার করছেন, এবং এইগুলো এখন এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে, ফেসবুকে ঢুকতে পারি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা যাচ্ছে না ভাই, মানে স্টাক হয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত দায়িত্বশীল, তাদের শীর্ষ নেতারা যদি এগুলো সমাধানের উদ্যোগ নেয়, তাহলে সুন্দর একটা নির্বাচন হতে পারে। জি, জনাব রনি, আমরা আজকে দেখেছি প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো নেতাদের মধ্যে যে পাল্টাপাল্টি বক্তব্য, সেখানে পারস্পরিক সহনশীলতার একটা উদাহরণ, কিংবা তিনি এতে সন্তুষ্ট বা তিনি এটা প্রশংসাও করছেন। আসলে সিনিয়র পর্যায়ে এটা আছে, কিন্তু আপনার কথার আমি একটু আপত্তি জানায় শুরু করি। এই যে আপনি বলেন যে নাম ভাঙিয়ে করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলেও যখন ছাত্রলীগের লোকজন অপরাধ করতো, জাফর ইকবাল বলতো যে সোনার ছেলেরা অবুঝ, বুঝে না, এরকম বলতো। হলে নাম ভাঙিয়ে না, আমার কেসটা যেটা, যে আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে টুকরা টুকরা কেটে মাংস ছড়াই দেওয়ার কথা বলা হয়েছে, সেই আইডি, সেটা ছিল তার ফেক আইডি, এবং ওই ব্যক্তির রিয়েল যে আইডি, ওটা খুঁজে বের করে আমি তার পরিচয়, বাড়ি, ঠিকানা সহ আমি নিজে পোস্ট করেছি। আমার কাজ তো সাংবাদিক হিসাবে এটা ইনভেস্টিগেট করা। হ্যাঁ, যেক্ষেত্রে আমি এবং জাহিদুর রহমান, একজন বিশ্লেষক, পরিচিত মুখ,
দুজনের ব্যাপারে যে কথাটা যে আইডি থেকে যে ব্যক্তি দিয়েছে ডাক্তার জাহিদুর রহমান। সেই ব্যক্তির যে পোস্ট যেটা থেকে দিয়েছে সেটা তার রিয়েল আইডি না, তার ফেক আইডি, কিন্তু তার যে রিয়েল আইডিটা এটা তার বাড়ির তার আশেপাশের লোকজনের সাথে কথা বলে, হ্যাঁ, আমি আমার সোর্স ব্যবহার করে আমি তার রিয়েল আইডি, তার রিয়েল পরিচয়, রিয়েল বাড়ির ঠিকানা একদম বাড়ি পর্যন্ত এটা আমি পাবলিকলি পোস্ট করে দিয়ে আসছি। বলে নাম ভাঙিয়ে না, ভুল বুঝিয়ে না, হ্যাঁ, এটা তাদের সচেতন আচরণ, ইচ্ছাকৃতভাবেই করছে, এটাই তাদের মতাদর্শিক ফ্যানাটিক্সিজমের আচরণ। বট, এই যে একটা বই পড়তেছি আমি, এই যে সারাউন্ডেড বাই লায়ার্স, এখানে একটা চ্যাপ্টার আছে, বটস আর নট রিয়েল পিপল। বট দিয়ে আপনি দেখেন এই যে তিক্ততা নিয়ে আমরা আলাপ করলাম এখানে, হ্যাঁ, আমি এই পয়েন্ট শেষ করে তারপরে সংস্কার বিষয়ে কথা বলবো। এই তিক্ততা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা বট, ফেক আইডি, মিম পেজগুলো দখল করেছে। এটা কারা করেছে? মেধাবী মুনাফিকরা করেছে। মানিক ভাই খুব নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলেন, শুনে ভালো লাগলো। এই নিরপেক্ষতাই আমরা আশা করি, এবং এই নিরপেক্ষতায় বাংলাদেশে আজকে কাল হয়েছে। আপনি ওই দলের পক্ষে থাকেন তাহলে আপনি নিরপেক্ষ, কিন্তু ওই দলের সমালোচনা করলে আপনার কোনো চরিত্র থাকবে না। হ্যাঁ, এই জন্যই আমি তাদের নাম দিয়েছি মেধাবী মুনাফেক, নিরপেক্ষ। হ্যাঁ, তো যাই হোক, এখন এইটা সচেতনভাবে তারা করছে, কারণ হইল তারা জনগণকে ভয় পায়। তাদের শক্তি হইল বট, তাদের শক্তি হইল কোটি কোটি ফেসবুক আইডি। ফেসবুকে যতগুলো জরিপ হয়েছে সবগুলোতে জামাত 90-95% আগায় রয়েছে। সকাল বিকাল সরকার গঠন করতেছে, হ্যাঁ, সমস্যা তো নাই। ফলে এইটা যখন তার একটা কর্মীকে অনুপ্রাণিত করতেছে, সে মাঠে যায় দেখতেছে কি, মাঠে যায় সে তো মাথায় নিয়ে গেছে, ওইটা মাথায় নিয়ে গেছে যে সে সারা দুনিয়াতে কিছু নাই। মাঠে যে তার আরো প্রতিপক্ষ আছে এটা তার হুঁশ নাই। মাঠে যে সে যখন শক্তি দেখাতে যাচ্ছে, আক্রমণ করতে যাচ্ছে, পাল্টা মাইর খাচ্ছে, সংঘাত শুরু হচ্ছে, মারামারি হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ার এই ফ্যানাটিক আচরণ মাঠের ভায়োলেন্সকে উস্কাইয়ে দিচ্ছে, পরিস্থিতি তিক্ত করতেছে। এটা দায় এককভাবে জামাত ইসলামের, জামাত শিবির, এখানে কেউ ভুল বোঝাচ্ছে না কেউ এটা। এবং তারা যদি এটা ঠিক না করে আগামী নির্বাচনে তারা যে রিগিং করার যে চক্র, এই যে তারা তো মেধাবী, অলরেডি মেশিন আবিষ্কার করে ফেলছে, লক্ষ্মীপুরে ধরা পড়ছে। ফলে এই কাফফারা তাদেরকে দিতে হবে। এইবার আরেকটা বলি যে এই যে আমার ভাই আলাউদ্দিন রানা বলল যে দেখেন সংস্কার প্রস্তাব, বিএনপি 22 সালে যখন সংস্কার প্রস্তাব দিছিল তখন কিন্তু সংস্কারের বিষয়টা কারো মাথায়ও আসে নাই। এবং বিএনপির আজকে যে ইস্তেহারের প্রথম দফা, 5টা দফা, তারা 5টা বিভাগে বিভক্ত। প্রথম দফা হলো রাষ্ট্র সংস্কার। এইবার রাষ্ট্র সংস্কারে আপনি বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যে দল, প্রত্যেকের আলাদা আলাদা প্রস্তাবনা থাকবে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এখন জামাত যে একটা ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তার যে প্রস্তাবনাগুলো আপনি দেখেন, তার প্রস্তাবনার মধ্যে 2টা বিষয় নিয়ে শুধু আলাপ করে, যেখানে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অথচ বাজারে ন্যারেটিভ কি, নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি মানেই সংস্কার বিরোধী। সংস্কার প্রস্তাবনা বাংলাদেশে লিড দিচ্ছে বিএনপি, কিন্তু আপনার মতো করে না। কারণ বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, বিএনপি সংস্কার প্রস্তাবনা তার মতো করে গণতান্ত্রিক। তার গণতন্ত্রের ধারণা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি, আর আপনার গণতন্ত্রের ধারণা হলো সংঘতন্ত্র, আরএসএস এর মডেল, বিজেপির মডেল। এই কারণে আপনি দেখেন যে ন্যারেটিভটা আসলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য, যেটা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, যেটা গণতন্ত্রের 1 নম্বর বুনিয়াদী বিষয় হবে, এবং স্থানীয় সরকারের অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স, এই দুইটার ব্যাপারে জামাতের নোট অফ ডিসেন্ট আছে। অথচ 4টা-5টা টক শোতে জামাত সমর্থিত বুদ্ধিজীবীরা আমার সাথে তর্ক করছে যে এটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আমি কিতাব দইরা বলছি, তারা এবং তারা মিথ্যা বলে এটা কোনো সমস্যা না, তারা মিথ্যা রেফারেন্স দেয়। তার যেটা রেফারেন্স, যেই মিথ্যা কথা বলতেছে যে এটা তো কাঁচা মিথ্যা কথা, কিন্তু যেই রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলছে, এই রেফারেন্সটা মিথ্যা, তারপরে এটাও সমস্যা না। আরো সমস্যা হলো তারা মনে করতেছে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তার ভোট বাড়তেছে, তার জনপ্রিয়তা বাড়তেছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস থিং, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং থিং। সে মিথ্যা বলতেছে, এটা কোনো সমস্যা না, মিথ্যা ধৈসা পড়া দ্রুতই বোঝা যায় যে মিথ্যা কথা। সে মনে করতেছে মিথ্যা কথা বলার মধ্যে দিয়ে তার জনপ্রিয়তা বাড়তেছে। এইটা তাকে ডে টু ডে ইনটলারেন্ট করে তুলতেছে, ডে টু ডে ফেক কনফিডেন্স যোগাচ্ছে, এবং সে তখন তার বিরোধী পক্ষকে, তার বিরুদ্ধ মতকে সে ফিজিক্যালি অ্যাসল্ট করা বা ফিজিক্যালি এলিমিনেট করার পথে হাঁটতেছে, যেভাবে আওয়ামী লীগ হাঁটছিল। ফলে সংস্কারের ব্যাপারে যেটা বলতে হবে যে জামাতের সংস্কার প্রস্তাবনা, বিএনপির সংস্কার প্রস্তাবনা এবং অন্যান্য সংস্কার প্রস্তাবনার মধ্যেই আমরা দেখব কোন দলের রাজনৈতিক মতাদর্শ কি। বিএনপি সংস্কার প্রস্তাবনা উইথ নোট অফ ডিসেন্ট এবং তার যে আপনার এই যে ইস্তেহার, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। সে যে জিনিসগুলো মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অন্তরায়, সেগুলোতে সে নোট অফ ডিসেন্ট। আমি আর সময় আপনাকে দিতে পারছি না, জনাব জীবন আপনার কাছে আসবো। ফলে আপনার মতো করে সংস্কার না চাইলেই জুলাই বিরোধী, জুলাই গাদ্দার, হ্যাঁ, এইভাবে যে ডিভাইড করা, এইভাবে যে ট্যাগিং করা, এই পলিটিক্স অফ নেমিং, এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। জি, জনাব জীবন আপনার কাছে আসতে যাবো, ইলেকশন প্রসঙ্গে একটু জানতে চাই যে এই যে আজকে ইলেকশন কমিশন বলছে ভোটে ইঞ্জিনিয়ারিং এর কোনো শঙ্কা তিনি দেখছেন না, যদিও আমরা আজকে দেখেছি সেনাবাহিনীর একটি ব্রিফিং, যেখানে ঢাকার 3টি আসন 14, 16 এবং 18, এই 3টি আসনে 18% ভোট কেন্দ্র ঝুঁকিতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে
সেনাবাহিনী কেন ব্রিফ করে এরকম 3টি আসন সম্পর্কে এরকম ধারণা দিল? আপনাদের কি মনে হয়? সেনাবাহিনী কেন বলেছে সেটা তারা বলতে পারবে, বাট আমার কাছে যে অ্যাজাম্পশন বলতে পারে, যেমন ঢাকা 18 আসনে এর মধ্যে অন্তর্ভুক্ত, বাট আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে এইখানে শোতে আসার সময় যেটা দেখলাম, ওইখানে এনসিপির প্রার্থী আদিব সম্ভবত আছে এবং আমাদের বিএনপি দলীয় প্রার্থী আছেন জাহাঙ্গীর আলম ভাই। তারা একই সময় গণসংযোগ করতেছিল। আমাদের দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম ভাই যখন ওই আদিবের নির্বাচনী প্রচারণা দেখলো, উনি নিজে কিন্তু রাস্তা পার হয়ে ওই পারে গিয়ে তার সাথে কথা বললো এবং প্রতিটা মিডিয়াতে আসলো। উনি তাকে তার জন্য সাধুবাদ, যেটা বলা হচ্ছে সাধুবাদ জেনেছে এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন। বিষয় হচ্ছে রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে আমরা এই ডিবেটের মূল একটাই প্রতিবাদ্য, যেটা বিগত 16 বছর ছিল না, আমরা আমাদের ভয়েসটা রেজ করতে পারিনি। মতপার্থক্য থাকবে, দিন শেষে এটা মানুষের কাছে এমনভাবে যেতে হবে যাতে মানুষ ভালোটা চুজ করতে পারে। আমার একটা জিনিস তো ভালো লাগে, জনাব তারেক রহমানের অনেকগুলা বৈশিষ্ট্য আমি দেখলাম জামাতের আমির কপি করছেন। এটা বাস থেকে শুরু করে পর্যায়ক্রমে চেয়ার, তারপরে দেখলাম এই যে বিভিন্ন বাহিনীর সদস্য যারা কিনা ওনাকে প্রোটেকশন দিচ্ছেন তাদের সাথে সেটা পারবে না, সেটা তারেক রহমান দিবেও না, আমাদের দরকার নাই। কিন্তু আমি তো বোঝার জন্য যে ভালো জিনিসগুলা একজনের কাছ থেকে অন্যের মধ্যে ছড়িয়ে যাক, এটাই আমরা চাই। দিন শেষে মানুষ চুজ করবে কে বেটার অপশন। এখনকার বর্তমান জেনারেশনে যেহেতু স্মার্টফোনটা আছে, আমি আপনি যাই করি না কেন মুহূর্তের মধ্যে সবার কাছে ছড়ে যায়। সেকেন্ড আরেকটা বিষয় জানতে চাই, আজকে তারেক রহমান বলেছেন যে মানুষ যদি স্বাগত জানায়, যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে, সেক্ষেত্রে অনেক কিছু মানুষ বা একটা তো এইখানে আমি এই পয়েন্টটা বলি আপনাকে, স্বাগত জানাতে শব্দটা পারে। ব্যবহার করছে জনগণ যদি চায়, উনি কোন প্রেক্ষাপটে বলেছে সেটাও আমি বলি। যেহেতু আওয়ামী লীগ প্রসঙ্গে বলা হয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম যদি করে, দেখেন বিএনপি সবসময় যত দূর সময় ছিল বিএনপির তখনও বলেছে, জামাতে ইসলামকে যতবার নিষিদ্ধ করেছে তখনও বলেছে যে আমরা কোনো দলকে গণতান্ত্রিক দল হিসাবে সরাসরি এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ব্যান করার পক্ষে না, আইনের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত হয় যে কোনো শাস্তি দেওয়া হোক। এখন ধরেন কথার কথা, যেই জামাতে ইসলাম বাংলাদেশই চায় নাই, আজকে 54 বছর পরে কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমি কি আটকাতে পেরেছি? জনগণ চাচ্ছে বিদায় করতেছে। আজকে থেকে 30 থেকে 40 বছর পরে হতে পারে এই আওয়ামী লীগ রিফর্ম হয়ে আসলো, নতুন প্রজন্ম আসলো, তাদেরকে যদি অ্যাকসেপ্ট করে, আমি বাধা দেওয়ার কেউ না। আমি জাস্ট এটাই বলবো, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো। দেখেন, আমাদের যে ফেসিবাদী কায়দা বিগত 16 বছর যখন ছিল, আমাদের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ বা নথি প্রকাশ করতো। এটাকে আমরা যারা এই বিগত সময় আন্দোলনের শরিক ছিলাম, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে, সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছিলাম। আজকে দুর্ভাগ্যজনক হলো কিছুদিন আগে যে একটা ক্লিপ দেখা গেল, ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের প্রতিপক্ষ যিনি, উনার একটা ভিডিও ক্লিপ পাবলিশ হলো, কিন্তু উনারা তাতে নাখোশ। অনেকেই দেখলাম তাদের মনোপুত হয় নাই। এখন আপনার পক্ষে হলে আপনি খুশি হবেন, আপনার বিপক্ষে গেলে তার সাংবাদিকতার বিষয়টা নিয়ে প্রশ্ন তুলবেন। তাহলে এই দ্বিচারিতা আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রজন্ম এবং নতুন প্রজন্মের যারা ভোটার, তারা অন্যভাবে নিবে এবং ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে এটার রায় জনগণ দিয়ে দিবে। জি জনাব মানিক, আপনি যদি একটু আমাদের শেয়ার করেন। আজকে তারেক রহমান রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, কিন্তু জামাতের সঙ্গে ঐক্যের আর সরকার তারা করতে রাজি নয়। কিন্তু আমরা মাঝখানে দেখছিলাম বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিংবা জামাতের মধ্যেও যে তারা যদি সরকারে যায়, সেই ক্ষেত্রে একটা জাতীয় সরকার বা সবাইকে নিয়ে সরকার গঠনের একটা কথা বলছিলেন। তাহলে এই ঐক্যের সরকার আর হচ্ছে না কেন? বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছেন যে এককভাবে ক্ষমতায় যেতে আত্মবিশ্বাসী, ফাইন। জামাতের পক্ষ থেকেও তো বলা হয়েছে যে আমরা এককভাবে ক্ষমতায় যাব, বলা হয়েছে না? একদিন আগেই তো সমাবেশে বলেছে। দেখুন, মতাদর্শিক এবং মতান্ধ বলে একটা শ্রেণী আছে। আমরা মতাদর্শিক হয়ে এটা খুব ভালো, কিন্তু মতান্ধ যদি হয়ে যাই তাহলে কেবল একটা পক্ষ দেখব, তখন অন্যকে ভিলিফাই করে দেব। এই যে গরু আছে এক শ্রেণীর, যে আপনি দেখবেন যে গরু লাল কাপড় দেখলে কেন ছুটে আসে, কারণ সে বর্ণান্ধ, লাল রংটা সে দেখতে পায় না। আমরা 16 বছর রাজনৈতিক সাম্প্রদায়িকতার শিকার হয়েছি, ট্যাগিং। আমি অনেক জায়গায় দেখেছি ছাত্র ইউনিয়ন করে, সে ছাত্রদল করছে, তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। কেন? যে তোমার অধিকারকে আমি খর্ব করব, তোমাকে হত্যাযোগ্য হিসেবে দাবি করো। ও শিবির আছে, তাকে হত্যা করে দাও, ওরে কোনো জায়গা দেওয়া যাবে না, ওর কোনো নাগরিক অধিকার নেই। আমি যখন এই সমাজটাকে পরিশুদ্ধ করতে চাইব, আজকে আমি বিএনপিকে বাদ দিয়ে করতে পারবো, আমি জামাতকে বাদ দিয়ে করতে পারবো, এখন আমি বাদ দিয়ে করতে পারবো। কিন্তু আমি যদি সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা না করে একপাক্ষিক মতান্ধতার জায়গা থেকে করি, হবে না। দুটোকেই আমাকে সংস্কারের উদ্দেশ্যে বিদ্ধ করতে হবে। আমাদের পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে, আমি এখন সুশীল বলি না, কারণ সুশীল একদম পচে গেছে। পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে একটা শ্রেণী পরিকল্পিতভাবে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। এটা 90 দশকের পর থেকে হয়েছে। আমাদের সাংবাদিক সমাজ বিভক্ত ছিল না,
বিভক্ত করা হয়েছে জি। আমাদের শিক্ষক সমাজ বিভক্ত ছিল না, শেষ করতে বিভক্ত হবে। করা হয়েছে। ফলে কি একজন নির্মল সেনের মতো লোক তৈরি হচ্ছে না, যারা মুজিবের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে। আতস আমাদের মতো লোক তৈরি হচ্ছে না, কারণ আমরা একপাক্ষিক হয়ে গেছি। ওই মধ্যম পন্থার স্পেসটা রাখছি না, যে আমি এখন একটা রাজনৈতিক দলের পক্ষে কথা বলে এমনভাবে কথা বলবো যে ওই রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবে, আর বিপরীত রাজনৈতিক দলের কাছে আমি রুদ্ধ হয়ে যাব। জি। এইরকম পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুক, আমিন। জি, আলাউদ্দিন, আপনার কাছে 1 মিনিটে শুনতে চাই, এই যে তারেক রহমানের আরেকটি বক্তব্য আজকে, যে একটি রাজনৈতিক দল ভোটারদের ভয় দেখাচ্ছে। আপনার দলও তো ভোটের মাঠে রয়েছে, আসলে কোন রাজনৈতিক দলটা ভোটারদের ভয় দেখাচ্ছে? আমার মনে হয় যে রাজনৈতিক দল যাদের সক্ষমতা বেশি, যারা ভয় দেখিয়েও আসলে মাঠে মার না খেয়ে মার দিয়ে আসতে পারবে, তাদেরই ভয় দেখানোর কথা। তো যারা জেতার ব্যাপারে বেশি কনফিডেন্ট, এর বাইরে কারো আসলে ভয় দেখানোর আপনার কথা না। আমি একটু ছোট্ট সময় নিয়ে এই ছাত্র বন্ধুর কথাটা একটু বলি, যে ফেসিবাদ বিরোধিতার সময় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান কিংবা আরও অনেক ডকুমেন্টারি তখন যেই প্রক্রিয়া করা হয়েছে, আয়নাঘরকে যেভাবে উন্মোচন করা হয়েছে, বর্তমান কি বাংলাদেশের সেই অবস্থা আছে যে আপনার ক্যান্টনমেন্টে একটা ভিডিও একজন সাংবাদিক বিবাদমান অথবা আপনার প্রতিযোগিতামূলক দুটো পক্ষের মধ্যে একটা পক্ষের আপনার পক্ষ অবলম্বন করে ভিডিওটা পাবলিশ করতে, সেটা কিন্তু নাই ধরেন। এটা আপনার কেন মনে হলো এটা ফেসিবাদী একটা পক্ষ সময়ে হিসেবে করেছে উনার সাংবাদিকতার জায়গা থেকে, যে উনার বক্তব্যটা ভুল এটা ছিল, সাপ্লাই উনি দেওয়া রাষ্ট্রের হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ না, ওই আমি সময় আপনাকে পুরো এটা counter ক্যান্টনমেন্ট দিতে একটা হবে। পক্ষ ছিল। সবথেকে গুরুত্বপূর্ণ একটা বাহিনী যারা বাংলাদেশের পন্থী ছিল বিদে 5ই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা আপনি আনডাউটেডলি এটা স্বীকার করতে হবে, যে যদি আমরা তো সেনাবাহিনী স্বীকার আমাদের করছি, পক্ষে না থাকতো আমাদের জন্য স্বীকার করছি। তাহলে জি, তাদেরকে নিয়ে কিন্তু যেভাবে একটু বলতে দেন। কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে জি, আমরা একটু যেভাবে বলতেন, শেষ ফাইট সময় করেছি, তো, 30 সেকেন্ড, হ্যাঁ। এটাকে আপনার কেন মনে হলো পক্ষাবলম্বন? ফেসিবাদের বিরুদ্ধে আমরা যে ইনস্ট্রুমেন্ট নিয়ে ফাইট করেছি, জি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনস যারা এখন মাঠে আছে, বিভিন্ন আপনার বৈপরীত্য সত্ত্বেও তারা একে অপরের বিরুদ্ধে সেম অস্ত্র নিয়ে ফাইট করতে পারে না, এতটুকুই, ফুল স্টপ। জি, রনি ভাই কিছু যোগ করতে চান 30 সেকেন্ড? জি, সেটা হলো দেখেন, সংঘতন্ত্রের রাজনীতি যারা করে, আরএসএস ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে, তারা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে না, ব্যক্তির স্বাধীন চিন্তা মত প্রকাশে বিশ্বাস করে, তখন সংঘবদ্ধভাবে অ্যাটাক করে, যেটা এখন আমাদের উপর করা হচ্ছে। এবং তারা আশা করে সবাই শুধু নিরপেক্ষভাবে তাদের পক্ষে মত উৎপাদন করবে, তাহলেই সে নিরপেক্ষ। তার সমালোচনা করলে তার চরিত্র রাখা হবে না। হ্যাঁ, যেইটা এখন একটা ডেঞ্জার, তারা ক্ষমতায় না যেতেই অলরেডি সাফোকেটিং কন্ডিশন তৈরি হয়েছে। আমরা বারবার বলছি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। ফলে আপনার যদি কোনো রকম টলারেন্সি না থাকে, আমি আপনার ক্রিটিক করবো, এই কারণে আপনি আমাকে হত্যাযোগ্য কিন্তু করতে, জনাব আলাউদ্দিন তো বলছিলেন যার পাওয়ার বেশি বা যার শক্তিটা বেশি সেই তো হয়তো ভয় দেখাবে। যার শক্তি বেশি সেটা আপনি কিভাবে মাপবেন? আপনি তো মনে করতেছেন আপনার শক্তি বেশি, কারণ অনলাইনে তো সমস্ত জরিপে আপনি সকাল বিকাল সরকার গঠন করতেছেন। বিএনপির তো নাই, খবর নাই বিএনপির কোনো। হ্যাঁ, এবং এই যে জাতীয় সরকার, একটু শেষ করে, জাতীয় সরকার যদি আজকে 15টা আসন 3টা মন্ত্রণালয়ে দিত, তাহলে তারেক রহমান খারাপও হইতো না, বিএনপি সাদাবাজও হইতো না। মিডিয়ার শক্তির কথা আমি বলি, দেখেন আজকে এই যে আপনার ওই চট্টগ্রামে নাজিম একজন এমপি পদপ্রার্থী, হ্যাঁ, উনি একটা বক্তব্য দিয়েছেন শেষ করতে যে হবে। 12 তারিখের আগে আপনারা নিজেরা চাঁদাবাজি প্রতিহত করুন। সেটাকে মিডিয়াতে আসছে কিভাবে, 12 তারিখ পর্যন্ত আপনারা দয়া করে চাঁদাবাজি বন্ধ করুন। উনি বলছে 12 তারিখের আগে আমার রাজনৈতিক নেতাকর্মীদের অনুরোধ, হাত জোর করে বলতেছে আপনারা ঠেকান, আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই তারপরে বাকিটা আমি দেখবো। আচ্ছা, তার মানে আজকে আর তখন সময় দিতে পারছি না, আমি বলি, শেষ তার করতে মানে হচ্ছে। তার জন্য যে পুলিশি ব্যবস্থাপনা, সেটা তো একটা রাজনৈতিক নেতা হিসেবে সে আইন তুলে নিবে না, কিন্তু সেটাকে প্রথম আলো সহ সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া এই ন্যারেটিভ পলিটিক্সের জন্য। জি, আমরা আরেকদিন আলোচনা করবো, আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।